বঙ্গবন্ধুর কন্যা পালাবেন কেন? ৭১-এর জেনোসাইডকে কি কোনোভাবেই তুলনার কিছু আছে? ৫ আগস্টের পরে একটা হলো যে সকলে স্বাধীনভাবে কথা বলছে, যেটা বলা দরকার সেটা বলছে, যেটা বলা দরকার না সেটাও বলছে। এইটাই একটা পরিবর্তন। একজন নারীর অবয়ব তৈরি করে তাকে যেভাবে লাঞ্ছনা করা হলো, আমি ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করি যে তার মা কি নারী নয়? বৈষম্য বিরোধী ছাত্রনেতারা আছে সরকারে, তারা আরো করলে পেতে পারে। 14, 18, 24 তিনটার সময় ভোট দিতে পারেনি বলেই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে এবং হাসিনাকে পালাতে হয়েছে। আওয়ামী লীগ একটা, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করলো সেই বিষয়টা কিন্তু আলাদা। এই যে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ হলো বা নিষিদ্ধ হলো, এটার জন্য কিন্তু আওয়ামী লীগ দায়ী না, ওই ব্যক্তিগত দলীয় নেতাকর্মীগুলি দায়ী। সেই জায়গায় আমি মনে করি যারাই এটা চেয়ে থাকে না কেন, একটি দলকে নিষিদ্ধের জায়গাটা উল্লেখযোগ্য না। উল্লেখযোগ্য হলো যে তাদের অপকর্ম, সেটাকে বিচারের আওতায় আনা, তাদের বিষয়টা নিষিদ্ধ করা হয়েছে। আপাতত কার্যক্রম এমন জায়গায় পৌঁছেছিল, তারা নিষিদ্ধ করা ছাড়া তো রাস্তাও ছিল না। আমার কাছে মনে হয় যে যারা চেয়েছিল, আমরা তো এখনো দেখছি যে হতাহত শহীদ, তাদের বিষয়ে কোনো কিন্তু সুবিচার কিছুই হয়নি। সুতরাং এই ধরনের নাম, দলীয় নাম নিয়ে যেটাই হোক, আমরা এখানে যে সংশ্লিষ্ট সমস্ত রাজনৈতিক মহলগুলোই যারা অবস্থান করে না কেন, তাদের জন্য তো এটা একটা লেসন হতে পারে যে এটা যে কোনো মুহূর্তে হতে পারে। সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে সমস্ত জনগণ চাইলো কি চাইলো না, কিন্তু বিষয়টা কিন্তু একটা জায়গায় চলে গিয়েছে যেখান থেকে এটাকে আর ফেরানো যায়নি। আমরা কিন্তু অনেকবার বলেছি যে আপনি যে দেশে আপনি মানুষকে ভোটাধিকারটাই ঠিক করতে করে রাখতে পারেননি, বা জনগণ যে ভোটটা দেবে, জনগণ দলীয় কার্যক্রম ভালোবাসুক না বাসুক, কিন্তু 5 বছর পর পর যখন মানুষের একটা পরিবর্তন চায়, মানুষ কিন্তু ভোট দিতে চায়। এই জায়গাটি উনি নিজে এত নষ্ট করেছেন। হ্যাঁ, তো আমরা ওনাকে কিন্তু নানানভাবে বলার চেষ্টা করেছি যে এমন কোনো ঘটনা ঘটে যেতে পারে যেটা হয়তো উনি নিজেও ভাবছেন না, আমরাও ভাবছি না, কিন্তু তারপরে বিরোধী দল থেকে কিন্তু বলা হয়েছে, বারবার বলা হয়েছে যে জনগণ কিন্তু ছাড়বে না, জনগণ কিন্তু এটার জবাব দেবে, জনগণ কিন্তু যে কোনোভাবে চেষ্টা করবে, তারা যে ভোট দিতে পারে না দিনের পর দিন, তার কোনো না কোনো একটা জবাব দেওয়ার চেষ্টা করবে জনগণ। তখন কি হবে? সেই পতনটা অনেকেই বলেছেন, আমাদের গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আসম আব্দুর রব বলেছেন, আমাদের সংগঠন থেকে বলা হয়েছে যে উনি হয়তো কল্পনাও করতে পারছেন না যে কিভাবে পতন হবে। তো সেই পতনটা আমরা, হ্যাঁ এটা উনি নিজে ভেবেছেন, হয়তো কোনোদিন ভাবেননি যে এইভাবে ওনাকে পালাতে হতে পারে। বঙ্গবন্ধুর কন্যা পালাবেন কেন? কথা তো সত্যিই এখানে আসে। তাহলে উনি জনমানুষ থেকে এত বিচ্ছিন্ন ছিলেন, তাদের কার্যক্রম থেকে, তাদের সুবিধা অসুবিধা হ্যাঁ নাকে উনি গুরুত্বই দেননি, যার ফলে ওনাকে পালাতে হয়েছে। এটা সবার জন্য আমি মনে করি যে এই বিষয়টা দেখে রাখবার বিষয় আছে, বুঝে রাখবার বিষয় আছে যে জনগণকে আপনি প্রতিদিন ফাঁকি দিবেন, জনগণ একদিন আপনাকে এমনভাবে ধরবে, আপনাকে পালাবার পথ ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আচ্ছা, আমি একটা কথা বলি, তাদের বিষয়ে এত বছর পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া গেল না কেন? এবং যারা লাস্ট যে পতিত সরকার যারা, তারা তো সবচেয়ে সোচ্চার ছিল, তাহলে তারা এখনকার সরকার কি করছে এটা আমি জানি না, কি ভাবছে জানি না। আসলে ইন্টিরিয়াম গভর্নমেন্ট তো রাজনৈতিক সরকার না, ওদের সাথে তো উঠা বসা খুবই আমাদের ক্ষণিক সময়ের জন্য হয় সেটা। কিন্তু আমি বলবো এটা এতদিন ধরে ঝুলিয়ে রেখে কোন রাজনৈতিক ফায়দা এখানে নেওয়া হলো, আর এটা নেওয়া হলো কেন? এটা গণহত্যা এবং জেনোসাইড, ৭১-এর জেনোসাইডকে কি কোনোভাবেই তুলনার কিছু আছে? যে রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে এই ভূখণ্ডটা স্বাধীন হয়েছে, সেখানে যারা এটার বিরোধিতা করেছে, যারা অবস্থান নিয়েছে এটার বিরুদ্ধে, তাদের জায়গাটি তৎকালীন সময় যারা ক্ষমতায় আসলেন, স্বাধীনতা উত্তর সময়কার কথা বলছি, তারপরে পর্যায়ক্রমে যারা থাকলেন, যারা মুক্তিযুদ্ধের কথাকে বললেন, মুক্তিযুদ্ধকে নানানভাবে ব্যবহার করলেন, ব্যক্তিগতভাবে সমস্ত বেনিফিশিয়ারি জায়গাটিকে নিয়ে নিলেন তারা, এবং এটাকে পুঁজি করে সব কিছু করলেন, তারা এতদিন ধরে এই জিনিসটা চিন্তা করেনি কেন? ক্ষমা চাওয়ার বিষয়টি তো আরও খুব শক্তভাবেই আছে। তারা যদি এই জনগণকে ভালোবাসতে চায় অথবা তাদের কর্মকাণ্ডের দিকে আকৃষ্ট করতে চায়, তাহলে তাদের প্রথম কাজ হবে ক্ষমা চাওয়া। 5 আগস্টের পরে একটা হলো যে সকলে স্বাধীনভাবে কথা বলছে, যেটা বলা দরকার সেটা বলছে, যেটা বলা দরকার না সেটাও বলছে। এইটাই একটা পরিবর্তন। কিছুটা পরিবর্তন হয়েছে রাজনৈতিক মহলগুলোতে, তারা তাদের চাহিদা মতো, তাদের ইচ্ছা মতো তারা নানা ধরনের কর্মসূচি পালন করতে পারছে। এর সাথে অপকর্ম হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, সেইটা কোন স্বাধীনতা আমি জানি না, কেন জানি 5ই আগস্টের পরে মনে হচ্ছে আমার কাছে যে আমাদের সামাজিক যে শৃঙ্খলা, পারিবারিক যে শৃঙ্খলা, সেটা অনেকটা অস্থির জায়গায় পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে ভালো কিছু দেখা যাচ্ছে না। 5ই আগস্টের পরে আমি এটাই দেখছি, চোখে দেখছি। ভিতরগতভাবে কোথায় ভালো হচ্ছে, আমি তো দেশের নাগরিক, ভালো কোথাও হলে আমিও তো দেখতাম। ভালো
হওয়ার চেষ্টা চলছে, এটা বোঝা যায় কিছুটা, কিন্তু একেবারে দৃশ্যমান কিছু আমি দেখছি না। নারী সংস্কার কমিশন তো অবশ্যই দরকার। এখানে কত ধরনের বৈষম্য আছে, অবিচার আছে, অনাচার আছে, যেটা কিন্তু নারী সংস্কার কমিশন 400-র মতো প্রস্তাবনা করেছে, সেগুলো নিয়ে কথা বলছে না কোনো মহল। যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, ওই যে পিতৃ সম্পত্তির মালিকানা নিয়ে, সমান সমান ভাগ নিয়ে, মেয়েরা কিছু বা নারী সংস্কার কমিশন থেকে কিছুটা আমাদের সামাজিক না, আমাদের সমাজে প্রচলিত না এমন কিছু কথা তারা বলতেই পারে, কিন্তু আমি বলছি যে তার সমালোচনাও হতে পারে। কিন্তু তাই জন্য একজন নারীর অবয়ব তৈরি করে তাকে যেভাবে লাঞ্ছনা করা হলো, আমি ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করি যে তার মা কি নারী নয়, তার স্ত্রী কি নারী নয়, তার মেয়ে কি নারী নয়, তার কন্যা কি নারী নয়? এইটাকে কারা আবার এই প্রশ্রয় দিচ্ছে? এই জিনিসগুলি তো ভালো না। নারী সংস্কার নিয়ে নিশ্চয়ই আপত্তি থাকতে পারে, কথা হতে পারে। আমাদের এখানে একটি মিশ্র কালচার চলছে, আমাদের বহুদিন ধরে আমাদের এখানে আছে, কিন্তু এবং সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে কেউ কথা বলতে চাইলে একটা প্রথমেই ধাক্কা যে আমরা এটা মানব না, কিন্তু না মানারও তো কতগুলোর পথ থাকে। আপনি গালি দেবেন, আর এখন যারা আবার এটা নিয়ে অতি বাড়াবাড়ি করছে বা এইভাবে, কিন্তু মানে দাবি প্রতিষ্ঠিত করা যায় না। দাবি প্রতিষ্ঠিত করতে হবে খুব গঠনমূলক কর্মসূচি দিয়ে, এবং সেটার সাথে অবশ্যই আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের এই জনপদ কি পছন্দ করে কি করে না তার সাথে মিল রেখে, এটুকু আমি বলতে পারি। অবশ্য নারী সংস্কার যে নতুন নতুন প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো নিয়ে কেউ কথা বলছে না, না এটা ঠিক এখনই বলা যাচ্ছে না। আমরা আন্দোলনে একটা ঐক্যের জোট ছিল, নির্বাচনের সময় নিশ্চয়ই সেটা নিয়ে ভাবা যাবে, অথবা নতুন কিছু ঘটতেও পারে, এটা এই মুহূর্ত পর্যন্ত এটুকুই বলা যাচ্ছে। আমরা একসাথে মাঠে কাজ করেছি, এখনও মিটিংয়ে মিছিলে দেখা হয়, লিয়াজো কমিটিতে দেখা হয়। আমরা চাই ঐক্যের মধ্য দিয়ে বৃহত্তর স্বার্থকে রক্ষা করার জন্য আমরা জানি একসাথে পথ চলতে পারি, এটাই আমরা চাই। এনসিপির নেতারাই তো সরকারে রয়েছে, তাই না? সেখান থেকে আনুকূল্য পেতেই পারে, এটা আমরা তো কেউ জানি না, বা কোনো সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক বলা যাবে না। কিন্তু যেহেতু বৈষম্য বিরোধী ছাত্রনেতারা আছে সরকারে, তারা আনুকূল্য পেতে পারে, এটা আমি মনে করি। এগুলো সব অরাজনৈতিক কার্যকর হচ্ছে। আর চট্টগ্রামে একজনকে সুযোগ করে দিলেন, হ্যাঁ, এখানে দিলেন না, এটার সাথে তো আপনি কি বলবেন এখন? ভালো হয়েছে বা সঠিক হয়নি, আমি তো বলবো কোনোটাই সঠিক হচ্ছে না একদম। যখন উত্তর জেলায় একজন প্রশাসক নিয়োগ হলো, সেটাও করতে পারতেন, তাহলে পরবর্তীতে কিন্তু যখন চিটাগংয়ে একজনকে নিয়োগ দেওয়া হয়ে গেল, তখন এখানে আবার একজনকে দিচ্ছেন না। তো ওনাদের স্ববিরোধী কার্যক্রম নিয়ে আপনি আমি কি করে একটা মতামত দেব? যারা স্ববিরোধী কার্যক্রমগুলি করছেন, তাদের কারণে এগুলি তৈরি হচ্ছে। আসলে এখানে ওদের আন্দোলনটাকে আমি জনগণ নানান রকম দাবি দেওয়া নিয়ে, আমি প্রথমেই বলেছি যে 5ই আগস্টের পর আমরা সবচেয়ে বেশি দেখছি যে মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে সব দাবি নিয়ে রাস্তায়, সেরকম কিছু একটা হচ্ছে। তো আমরা বলেছি এই জায়গাটায়, আমাদের জেএসডি থেকে বলা হয়েছে যে আমরা সংস্কারের জায়গাটা বলেছি যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। প্রথমত সংস্কার প্রয়োজন। 53 বছর পরে যখন কোনো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পালাতে হয়, এই কি কারণে পালাতে হয়েছে, সিস্টেমটাকে যদি আমরা ঠিক না করি, সেই যদি মনে করি যে কয়েকটা গুন্ডা, কয়েকটা হুন্ডা, একটা কথা আছে না এরকম, এগুলো দিয়ে যদি নির্বাচন হয়ে যায়, তাহলে নির্বাচন এবং আমাদের এখানে প্রশাসন, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে দলগুলো ক্ষমতায় থেকেছে জাস্ট শুধুমাত্র মানে নিজেদেরকে সমৃদ্ধ করেছে, জনগণের জন্য তেমন কোনো কাজ করেনি। 53 বছর পরে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের রূপে কি করে সার্বজনীনতা পেল? নিশ্চয়ই সংস্কারের অভাব রয়েছে সেখানে। তো আমরা সেজন্য সংস্কারটাকে চেয়েছি। আবার আমরা এই কথাও বলছি যে রাজনৈতিক দলগুলো থেকে যে ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারগুলোতে ঐক্যমত থাকবে, সেগুলো ঐক্যমত কমিশন একটু আগে ভাগে করতে পারে, এবং সেটা ইন্টারিম গভর্নমেন্টকে তারা এই সাহায্যটা করতে পারে। কিন্তু এখন ঠিক বোঝা যাচ্ছে না যে ওনাদের গতিবিধিটা বা ঐক্যমতের কমিশন কতটুকু পর্যন্ত যাবে। তারা জুলাই সনদের কথা বলছেন। এই সমস্ত কিন্তু ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক মহলগুলোকে সাথে নিয়ে করলেই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য পথটা সরল হতো। নির্বাচন হওয়া দরকার। আজকের পরিস্থিতি বলে যে নির্বাচন খুব সময় মতো হওয়া, সংস্কারকে সাথে নিয়ে হওয়া, অথবা সংস্কার নিয়ে চলা, পাশাপাশি চলা, আগে পরে বলবো না আমি, নির্বাচন হওয়া দরকার, এটা এইভাবে বলবো। আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা
প্রতিপক্ষ না মনে করে আমরা যদি মনে করি তারা আমাদের জন্য কিছু পথ তৈরি করে দিক, তাহলে কিন্তু আমরা একটু সময় দিতে পারি। আর যদি অন্তর্বর্তীকালীন সরকার নিজেই মনে করে যে রাজনৈতিক মহলগুলো নির্বাচন চাচ্ছে, আমরা নির্বাচন দিয়ে দিই, এই সময়টা কিন্তু খুব, আমি কি চাচ্ছি সেটা নিয়ে কিন্তু এখন রাষ্ট্রটা চলছে না। আমরা নিশ্চয়ই নির্বাচন চাই, কারণ এই দেশের মানুষ ভোট দিতে পারেনি বলে 14, 18, 24 তিনটার সময় ভোট দিতে পারেনি বলেই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে এবং হাসিনাকে পালাতে হয়েছে। সুতরাং নির্বাচন, সুষ্ঠু নির্বাচন খুব দরকার। কেউ কেউ বলেছেন ডিসেম্বর, কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বর টু জুন, এর মাঝে হয়ে গেলেই হয়। আমরা সেটা হচ্ছে যে প্রথমত আমরা আন্দোলনে একসাথে ছিলাম, আমরা ঐক্যের কথাটা ভেবেছি। এর পরেও কাল কি হবে আমরা কেউ জানি না, কিন্তু সেজন্য আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা চেষ্টা করছি যে আমরা আমাদের সংগঠনকে একটু গতিশীল করা, এবং প্রয়োজনে আমরা চেষ্টা করব যে আমাদের যতগুলি সম্ভব আসনে নির্বাচন করা ততগুলিতে করব। এখনই একেবারে এটাকে মানে মোটা দাগে কোনো উত্তর দিয়ে সম্ভব না। সেটা কয়েকটা ভালো বিষয় শুনি আমরা, যেটা অবশ্যই সেটাকে ইয়ে করতে হবে, প্রশংসা করতে হবে। অনেকটা বৈদেশিক ঋণ মুক্ত আমরা, হ্যাঁ, সেটা যেটা একেবারেই মিডিয়াতে এসছে, হ্যাঁ, ভঙ্গুর ছিল, বা আমাদের অনেকগুলো প্রজেক্ট যেটা ছিল দরকার নাই সেগুলো বাতিল হয়েছে, যে জিনিস প্রয়োজন নাই সেটা টেনে নিয়ে বই বেড়াবার তো দরকার নেই, এগুলি কিছুটা ভালো হয়েছে। আর কিছুটা মানে পরিবর্তন, প্রশংসনীয় পরিবর্তন, যেটা যে ওই যে প্রথমেই বললাম মন খুলে কথা বলতে পারছি, এতটুকু ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম করে আসলে ওনার বিশ্বব্যাপী যে একটা যোগাযোগ রয়েছে, তার যে সম্মানটা রয়েছে, তাতে করে আমাদের দেশে কিছু বড় বড় জায়গা থেকে কিছু যোগাযোগ তৈরি হয়েছে। সেইটা দিয়ে আমার মনে হয় যে একটা পরিবর্তন ভালোই হতে পারে। আসলে আমাদের এই বিষয়টা আর পরিষ্কার করে বুঝতে হবে বিষয়টা। হ্যাঁ, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তো এই কথাটা আসছে, তাদের উচিত একেবারে এটার সমস্ত বিষয়টা জনগণের সামনে প্রকাশ করা, যে মানবিক করিডোর বলতে কি কি বোঝাচ্ছেন, কি মানবিক করিডোরের আগে পিছিয়ে কি রয়েছে। এখানে আমাদের এমনিতেই আমরা মানবিক কারণে এদেরকে জায়গা দিয়েছি এবং প্রতিদিন তারা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এখানে আমরা আর কত মানবিক হব, এবং সেই মানবিকতার সাথে এই জনগণের মত রয়েছে কিনা, আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার না জানিয়ে ভুল করছে আমি মনে করছি। জানানো দরকার নিশ্চয়ই, এটার সাথে জনমতেরও একটা ব্যাপার রয়েছে। আমাদের স্বার্থকে প্রাধান্য না দিয়ে কোনো করিডোর, কোনো মানবিকতাই আমি মনে করি না যে প্রাধান্য পেতে পারে। আসলে আমরা না যেটা বলি সবসময়, যেটা যে ভারত আর বাংলাদেশ না, কিন্তু ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ, আমাদের পিপলস টু পিপলস যদি আমাদের সম্পর্ক উন্নয়নটা ঠিক রাখতে পারি আমরা, তাহলে কিন্তু ভারতের সাথে আমাদের কোনো বিরোধিতা নেই। কিন্তু আমরা কি করেছি এখানে বিগত দিনে, আমাদের দেশও করেছে, ভারতও করেছে, বিশেষ বিশেষ দল, বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি তাদের সহানুভূতি, তাদের সাহায্য তারা করেছে, হ্যাঁ, চেষ্টা করেছে এটা। তো এই জায়গাটিকে ধরে রেখে আমি মনে করি যে আমাদের জনসাধারণ একেবারে এত নিকটবর্তী প্রতিবেশী, এটা কিন্তু সত্য, প্রতিবেশী কিন্তু বদলানো যায় না, তাই না? আমরা তাদের সাথে হীনমন্য আচরণ করব, তারা আমাদের সাথে করবে, এটা আমরা আগেই বলেছি। বন্ধুত্ব হবে সম্মানের ভিত্তিতে, বন্ধুত্ব কিন্তু কখনো জবরদস্তি দিয়ে এবং কখনো ষড়যন্ত্র দিয়ে, শত্রুতা দিয়ে হয় না। সুতরাং সেই বন্ধুত্বের জায়গাটা আমাদেরকে ভাবতে হবে, উভয় দেশকেই ভাবতে হবে, তাতে করে নিশ্চয়ই ভালো হবে। আর বন্ধুত্বকে বাদ দিয়ে যদি আমরা এখানে মনে করি যে কর্তৃত্ব করব, তাহলে তো নিশ্চয়ই এখানে জনমনে যে ভারত বিরোধী ক্ষোভ তৈরি হয়েছে সেটা থাকবে।